স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল এক বাংলাদেশির। দালালের খপ্পরে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে মারা গেছেন নাটোরের যুবক হুমায়ুন কবির। পরিবারের অভিযোগ, চাকরির প্রলোভনে রাশিয়া নিয়ে জোর করে তাকে যুদ্ধে পাঠানো হয়। আর যুদ্ধক্ষেত্রে আটকে আছেন নিহতের ভগ্নিপতি, তার জীবনও শঙ্কায়। এদিকে ইতালিতে নিয়ে যাবার কথা বলে লিবিয়ায় নির্মম নির্যাতন ও হত্যার ঘটনাগুলো এখন মানুষের মুখে মুখে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের হৃদয় ও রাসেল হাওলাদার নামে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালাল চক্র। শুক্রবার চক্রটি পরিবারের কাছে নিহত দুই যুবকের মরদেহের ছবি পাঠায়। হৃদয় স্বজনরা জানান, 2 মাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর ও আলমাস আনোয়ারের মাধ্যমে 16 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠানো হয় তাকে। টাকা দেবার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করে আসছিল দুষ্ট চক্রটি। মুক্তিপণের দাবিতেই তাদের হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের। আজকে আমাদের আলোচনার বিষয় মানব পাচার, প্রতিরোধ ও প্রতিকার। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাটোর থেকে আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং ফরিদপুর থেকে নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্নাবালা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। আমি প্রথমেই নাটোরে যেতে চাই। শামীমা লাইজু নীলা, আপনার কাছে এই যে নাটোরের সিংড়া উপজেলা থেকে একেবারে রাশিয়ার যুদ্ধক্ষেত্র, কতটা অবাস্তব এই যাত্রা? আপনার কাছে কি মনে হয় যে কিভাবে দালাল চক্র সাধারণ মানুষকে কনভিন্স করে ফেলছে যে যুদ্ধ চলছে এমন একটা দেশে চলে যাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। আমাদের নাটোরে সিংড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে অবাস্তব এবং খুব অমানবিক। তাদের দুজন, একজন হচ্ছে শ্যালক আর তার দুলাভাই, তারা দুজনেই কুক এবং ক্লিনার হিসেবে চাকরির কথা বলে তাদেরকে 2.5 লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে এই মর্মে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে নিয়ে গিয়ে ওখানে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। তারা এদিকে ওমরা করে পরে রাশিয়ায় পাঠানো হয়। রাশিয়ায় পাঠানোর পর তাদেরকে ওখানে সেনা যুদ্ধ মানে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাদেরকে ওখানে ইউক্রেনের যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়। যখন ইউক্রেন সীমান্তে পাঠিয়ে দেওয়ার পর হুমায়ুন মারা যায়। সে ড্রোন হামলায় মারা যায়, কিন্তু তার দুলাভাই যার নাম রহমত আলী, সেও এখন খুব খারাপ অবস্থায় আছে। এখন হুমায়ুনের ফ্যামিলিতে তার বাবা মারা গেছে, 1 বছরের একটা ছোট বাচ্চা আছে, আর হুমায়ুনই শুধুমাত্র একজন উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাদের মধ্যে। এখন এই পরিবারের এই দায়িত্বটা কে নেবে? এখানে প্রায় দেখা যায় দালালের খপ্পরে পড়ে তারা, যেমন হুমায়ুন আর রহমত আলী 8-16 লাখ টাকা তারা জমি জমা গয়না গাটি সর্বস্ব বিক্রি করে ওখানে গিয়েছে। এখন ফিরে এলেও, রহমত আলী ফিরে এলেও এখানে পুনর্বাসন করা তাকে সম্ভব হবে না, কেননা সে সর্বস্ব হারিয়েছে। এখন এই অবস্থায় আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো প্রপার চ্যানেলে এরা যাচ্ছেন না। এরা জেলা বা উপজেলা প্রশাসনেও গিয়ে যদি বলে এটা কি যাওয়ার মাধ্যম, তাহলেও কিন্তু তারা হেল্প পেতে পারে, বা আমাদের কাছে এসেও যদি বলে যে আমরা এইভাবে যেতে চাচ্ছি, তাও আমরা কিন্তু তাদের হেল্প করতে পারি। প্রপার চ্যানেলে না যাওয়ার কারণে গতকালকেই যেটা শুনলাম, লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 20 জন মারা গেছে এবং তাদের ডেড বডিটাও বাংলাদেশে আসে না। তাহলে পারে আমরা তাদেরকে সচেতনতা দেয়া ছাড়া আর তো কিছু দেখছি না। কেননা ধন্যবাদ লাইজু নীলা। আমি একটু ফরিদপুরে যাব। ফরিদপুরে নাগরিক সমাজের সাধারণ সম্পাদক পান্নাবালা আছেন। পান্নাবালা, আপনার কাছে জানতে চাই, ফরিদপুরে যে ঘটনা ঘটেছে সেটা তো আরো ভয়াবহ। আমরা যেটা শুরুতেই বলছিলাম যে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে তারপরে সেখানে মুক্তিপণ চেয়ে না দেয়াতে দুজনকে গুলি করে মেরে ফেলেছে। কিভাবে মানব পাচারকারীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এটা দীর্ঘদিন যেমন এই ঘটনা চলছে, সেটা হলো যে মানব পাচারকারীরা গোপনে এই পরিবারগুলোর সাথে যোগাযোগ করে এবং সেখানে তাদের প্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করিয়ে দেয় এবং বলে যে এই বিষয়টা এলাকায় গোপন রাখতে হবে। এমন একটা বিষয় যে এত টাকা দিলে তাকে ইটালি পৌঁছে দেওয়া হবে, এরকম প্রলোভন দেখানো হয়, ভালো চাকরির প্রলোভন দেখানো হয়। এইসব দেখানোর কারণে
তরুণরা বিশেষ করে বেশি আকৃষ্ট হয়। আবার অনেক পরিবার দেখা গেছে যে পরিবারের বাবা বিভিন্ন সময় বিদেশ ছিল তাদের পরিবাররাও বেশি উৎসাহিত হয়। সর্বোপরি যে বিষয়টা আমাদের কাছে মনে হয় যে একরকম লোভের বশে পড়েই এই ফাঁদে পা দেয়, এই দালাল চক্রের ফাঁদে। একটা যুবককে বা তরুণকে পাঠাতে হলে 15 লক্ষ 16 লক্ষ টাকা নেওয়া হচ্ছে এবং সেইগুলো আমরা জানছি না, কিন্তু যখন ঘটনা ঘটার পরে এগুলো জানা যাচ্ছে তখন চেয়ারম্যান জানে না, এলাকার মেম্বার জানে না, রাজনৈতিক নেতৃবৃন্দ জানে না। এতটা গোপনে কৌশলের সাথে এই কাজগুলো করা হচ্ছে। আর একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যেহেতু ব্যাপারটা অন্য দেশে ঘটনা ঘটে, সেক্ষেত্রে আইনগত প্রতিকার নেওয়া বা মানব পাচারের থামানোর ব্যাপারে আমাদের এখানকার আইন আদালত বা পুলিশ খুব যথাযথ ভূমিকা নিতে পারে না। এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই যে এরকম ঘটনার কোনো বিচার হয়েছে বা বিচারের সম্মুখীন করা গেছে। দালাল চক্রকে অথবা দেশের বাইরে যারা আছে তাদেরকে শনাক্ত করা গেছে অথবা তাদেরকে ইন্টারপোল বা কোনো মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে, এরকম ব্যাপারটা আমরা চোখে পড়েনি। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিনিয়ত ঘটনা ঘটছে। এই ভাঙায় যে ছেলে দুটোর কথা শুনেছি, গত 24 তারিখের ঘটনা, জানুয়ারির 31 তারিখে তাদের সামাজিক আইডিতে এবং যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো এসেছে। এর আগে গত মার্চ মাসে প্রায় 1 বছর আগে এই নয়নগর কান্দার 9টা যুবক এরকম ভাবে সমুদ্র ডুবিতে মারা গেছে। তারপরে ওই পাচার থামছে না, প্রলোভনের জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। তা আমি মনে করি পান্নাবালা, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আমরা ফিরে আসতে চাই। মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও মিনিস্টার গুগল টিভির সৌজন্যে আয়োজিত মানচিত্রে। আজ আলোচনা করছি মানব পাচার, প্রতিকার ও প্রতিরোধ এই শিরোনামে। আমার সাথে দুজন অতিথি যুক্ত আছেন, আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফরিদপুরে যেতে চাই এবার। প্রথমে পান্নাবালা, আপনার কাছে জানতে চাই যে বিরতির আগে যেটা নিয়ে আপনি বলছিলেন যে হচ্ছে লোভে পড়ে অনেকে এই বিদেশে যাচ্ছে না জেনে না বুঝে, কিন্তু বাংলাদেশে কর্মসংস্থানের অভাব একটা বড় কারণ বলে মনে করেন কিনা আপনি? অবশ্যই কর্মসংস্থানের একটা বড় কারণ। আমাদের দেশের যে বেকারত্বের ব্যাপারটা আছে সেটা দেখলে বুঝতে পারবো যে কি সমস্যাটা আছে। শিক্ষিত সমাজ পড়াশোনা শেষ করছে, চাকরি কোনো নিশ্চয়তা নেই, এই একটা সমস্যা আছে। এছাড়া বিদেশে গিয়ে রাতারাতি অবস্থার পরিবর্তন করে ফেলবো এরকম একটা মানসিকতা কাজ করছে। এই সব মিলেই বিদেশ প্রবণতা বাড়ছে। কিন্তু আমাদের দেশের যে বিষয়গুলো ঘটে, যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, জনশক্তি রপ্তানি ব্যুরো নানা রকম কথা বলে যে এরকম আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি, সরকারিভাবে লোক অনেক কম খরচে যেতে পারবে। কিন্তু তারপরে আমি জানি না কেন অজ্ঞাত কারণে এই সরকারি এই ব্যবস্থার প্রতি মানুষের কেন আস্থা তৈরি হচ্ছে না, কেন মানুষের দালাল এবং প্রতারণার চক্রে পড়ে এত লাখ লাখ টাকা বিসর্জন দিয়ে বিদেশগামী হচ্ছে। এটা একটা অদ্ভুত মিথস্ক্রিয়া আমার কাছে মনে হয়। জি পান্নাবালা, এখানে একটা ব্যাপার জানতে চাই যে বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ থেকে বিদেশে বৈধভাবে কর্মী পাঠানো কমে এসেছে। সেটা বিভিন্ন দেশ কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে, কেউ কখনো নিচ্ছে কখনো নিচ্ছে না, অন এন্ড অফ, এবং কেউ একেবারে পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং কেউ কমিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলো, এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে বা সরকার কতটা আন্তরিক বলে মনে করেন আপনি? আমি মনে করি যে যতটা আন্তরিক হওয়া দরকার ততটা আন্তরিক আমাদের সরকার না, ততটা মানে সেরকম আন্তরিকতা আমরা দেখাতে পারছি না। আমাদের বৈদেশিক দপ্তর বা যে দূতাবাস সমূহ আছে তারাও ঠিকমতো দেখভাল করছে তা না। অনেকটা আমলাতান্ত্রিক জটিলতার সাথে যুক্ত আছে। মানুষ ঠিকমতো গিয়ে তাদের অভাবের কথা বলতে পারে না। বিদেশে গিয়ে কেউ বিপদে পড়লে সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সাথে কথা বলতে পারে না, নানা রকম দুর্ভোগের তাকে পোহাতে হচ্ছে। আবার আমাদের দেশের থেকেও যে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, যেসব দেশ লোক দেওয়া বন্ধ করে দিচ্ছে, তাদের কাছে যখন যেভাবে ব্যাখ্যা দেওয়া দরকার, যেভাবে পথ খুলে দেওয়ার জন্য তাগিদ দেওয়া দরকার, সেক্ষেত্রে আমার মনে হয় ঘাটতি আছে। এই ঘাটতির কারণে এই ঘটনাগুলো ঘটছে। জি ধন্যবাদ পান্নাবালা। আমি নাটোরে যাব, শামীমা লাইজু নীলা আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই, এই যে মানব পাচার করছে যে বিভিন্ন সংগঠন, এগুলোকে নিশ্চয়ই আমরা এগুলো তো সরকারি অনুমোদন নেই, নিশ্চয়ই এগুলো ভুয়োফোর সংগঠন, এগুলো কিভাবে কার্যক্রম চালাচ্ছে আপনার কাছে কি মনে হয়? আসলে এগুলো সবগুলোই দালালের মতো করে রোল প্লে করছে। আর তারা বিভিন্ন লোভনীয় অফার করে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পর
মুক্তিপণ আবার দাবি করছে। মানসিক শারীরিকভাবে তাদেরকে নির্যাতনও করা হয়, তাদের ভিসা পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারিভাবে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, যেসব দেশে যে দেশে যাচ্ছে সে দেশের সংস্কৃতির সাথে আমাদের দেশের সংস্কৃতির ভাষাগত সব দিক দিয়ে অমিল থাকার কারণে সেখানে গিয়ে আমাদের দেশের শ্রমিকরা অ্যাডজাস্ট করতে পারছে না। তখনই তারা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে অথবা তাদের ফেরত আসতে হচ্ছে। এক্ষেত্রে একটু বলি যে 18 বছরের নিচের শিশুগুলোকেও বাদ দিচ্ছে না তারা, ভালো, এবং তারা টার্গেট করে নিকটবর্তী প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনকে, যেন তারা বিশ্বাস করে যে এটা সত্যই হবে। এটা অহরহ ঘটছে, শুধু নাটোরে না, আমরা যা পেপার পত্রিকা বা টিভিতে দেখছি এটা অহরহই ঘটছে এবং এতে সচেতনতা খুবই জরুরি। যারা দালালি করে এসব বলে বা যে সংগঠনগুলো কাজ করছে তাদের হয়তো কোনো লিগ্যাল স্ট্যাটাস নাই, যে কারণে তারা ঠকছে। আমি যদি বলি বেসরকারি কোনো সংগঠন এই নিয়ে কাজ করে তাহলে হয়তো বলা যাবে ব্র্যাক বা অন্য কোনো বড় সংগঠনগুলো কাজ করে, কিন্তু নাটোরে এমন সংগঠনগুলো নেই। আমরা শুধুমাত্র তাদেরকে সচেতন করা, তাদের ভিসা, তাদের পারমিট সবগুলো আমরা চেক করে এবং বৈধ পথে যাওয়ার জন্য সবাইকে বলি। এবং এটাও বলি যে তারা আমাদের কিন্তু অনেক বড় দেশকে রেমিটেন্স এনে দিচ্ছে, সুতরাং তারা যেন দালালের খপ্পরে পড়ে দেশের সবকিছু খুইয়ে একেবারে নিঃস্ব হয়ে না যায়। জি, মানব পাচারকারীদের ধরার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর? আপনি যদি নাটোরের কথা বলি, আপনাকে নাটোরের কথা যদি জিজ্ঞাসা করি। আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর হতো, প্রোঅ্যাক্টিভ হতো, তাহলে পারে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত। আর বলা চলে আইন শৃঙ্খলা বাহিনী এখন ইনঅ্যাক্টিভ, তাদেরকে অতটা সক্রিয় হতে দেখা যায় না। যদি তাই হতো তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আর একটা দালাল বা আর একটা সংগঠন সতর্ক হতো, আমার মনে হয়। জি, আপনার কাছে পরামর্শ চাইবে এবার যে মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার কিভাবে সম্ভব, যেটা আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি। একমাত্র সম্ভব সচেতনতা, এবং যারা যাবে তাদেরকে সে সকল মানুষদেরকে ডেকে নিয়ে এসে ট্রেনিং দেওয়া, এবং যারা যেতে চায় তাদেরকে তাদের কাগজপত্রগুলো নিরীক্ষা করে দেওয়া, এবং ভুয়া বা দালালের খপ্পরে যেন পড়ে না যায় সেই জন্য আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করে তাদের সচেতন করতে হবে। এই ক্ষেত্রে তথ্য অফিস মাইকিং করতে পারে, লিফলেট বিতরণ করতে পারে, এবং সরকারিভাবে আগে আমরা টিভিতে দেখতাম যে কাগজপত্র ঠিকঠাক করে তারপরে বিদেশে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন আর সম্প্রচার হচ্ছে না ওইভাবে। এক্ষেত্রে পথনাটকের ব্যবস্থা করা যেতে পারে, এক্ষেত্রে পট সঙ্গীতের ব্যবস্থা করা যেতে পারে, গানে আপনি মূলত সচেতনতা বাড়ানোর কথা বলছেন। জি, অসংখ্য ধন্যবাদ শামীমা লাইজু নীলা, ধন্যবাদ পান্নাবালা আজকে মানচিত্র যোগ দেবার জন্য। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়ে, ডিবিসির সঙ্গে থাকুন।